এগুলো মানুষ যেগুলোতে সম্মতি দিয়েছে সেগুলোর ব্যাপারে যে এগুলো বাস্তবায়নের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা দরকার। কারণ এই সংস্কারগুলো যে গণভোটের যে বিষয়গুলো সেগুলো হলো আমাদের সংবিধানে যে দুর্বলতা আছে, আমাদের সংবিধানে যে সকল সীমাবদ্ধতা আছে, যেগুলো ফলে একটা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হয়েছে, সেগুলো দূর করার পথ সুগম হবে। তাই আমার মনে হয় এটা বাস্তবায়নের ব্যাপারে সরকার, তো অবশ্য সরকারের একটা বাধ্যবাধকতা আছে 180 দিনের মধ্যে এই কাজটা করতে হবে, 180 কর্মদিবসের মধ্যে। তো আশা করি সেটা সরকার যথাযথ করবে এবং এবং বহু প্রতীক্ষিত নির্বাচন সম্পন্ন হলো এবং জনগণ যারা ভোট দিতে চেয়েছিল তারা ভোট দিতে পেরেছে। একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। তো এই যারা বিজয়ী হয়েছে তাদেরকে আন্তরিক অভিনন্দন। একই সাথে যাদের কারণে, যাদের আত্মত্যাগের ফলে, যাদের রক্তের বিনিময়ে এবং যাদের অনেক লড়াই সংগ্রামের ফলে এই সুযোগ সৃষ্টি হয়েছে, তারাও আমাদের অভিনন্দন পাওয়ার যোগ্য। তাদেরকেও আমাদের ধন্যবাদ দেওয়া দরকার। যারা রক্ত দিয়ে প্রাণ দিয়ে এই সুযোগ সৃষ্টি করেছে তাদের স্মৃতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তো এই নির্বাচন আমাদের জন্য একটা বিরাট সুযোগের সৃষ্টি করেছে। আমরা জাতি হিসেবে আমাদের মধ্যে অনেকগুলো ক্ষেত্রে মিল থাকলেও, অর্থাৎ আমরা একটা হোমোজেনিয়াস জাতি, আমাদের ভাষা এক, সংস্কৃতি এক, আমরা এমনকি দেখতেও এক। তো এই সত্ত্বেও আমাদের মধ্যে চরম বিভাজন। বিভক্ত জাতি বেশি দূরে এগোতে পারে না। তাই আমার মনে হয় আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করার সময় এসছে। যে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই তারা রেইনবো নেশনের কথা বলেছে, একটা জাতিকে ঐক্যবদ্ধ করার কথা বলেছে। তো আমি আশা করি তারা এদিকে অগ্রাধিকার দিবে এবং বিরোধী দলকে আস্থায় নেবে। আস্থায় নিয়ে সরকারি দল, বিরোধী দল মিলে অনেকগুলো মৌলিক বিষয়ে আমাদের যেখানে ঐক্যমত্য হওয়া দরকার সেই সব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছবে। পাশাপাশি আমাদের আরো অনেকগুলো আমাদের সামনে চ্যালেঞ্জ রয়েছে। একটা চ্যালেঞ্জটা অবশ্য আমাদের দুর্নীতি, সর্বগ্রাসী সর্বব্যাপী দুর্নীতি। এর বিরুদ্ধে, এর মূলোৎপাটন করার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের স্থবিরতা আছে এবং আমাদের বৈষম্য, কর্মসংস্থানের অভাব, এগুলো আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ। তো এই জন্য আমাদেরকে তথ্য প্রযুক্তির দিকে নজর দিতে হবে। ভবিষ্যতে তথ্য প্রযুক্তি হবে আমাদের গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে তথ্য প্রযুক্তির ভিত্তিতেই সারা পৃথিবীর অর্থনীতি পরিচালিত হবে। তো আমাদেরও সেদিকে নজর দেওয়া দরকার। এবং আমাদের শিক্ষা খাতে, আমাদের শিক্ষা ব্যবস্থা বড় করুণ অবস্থা। তো এর থেকে উত্তরণ ঘটাইতে হবে। আমাদের শিক্ষার মানে ক্রমান্বয়ে ধস নেমেছে এবং আরো যেটা হয়েছে, আমি মনে করি যে আমাদের যে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, এসব কিন্তু আমাদের শিক্ষার জন্য, শিক্ষা ব্যবস্থার চরম অবনতির জন্য বহুলাংশে দায়ী। তো এইসব ব্যাপারে আমাদের কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আমাদের তরুণদের জন্য মানসম্মত শিক্ষার আয়োজন করতে হবে, ব্যবস্থা করতে হবে এবং তাদের জন্য যে সুযোগ সৃষ্টি করতে হবে, তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। তাহলে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা যে সমাজে তরুণদের সংখ্যা বেশি সেই সমাজের অর্থনৈতিক সম্ভাবনাও বেশি। তো সেই সুযোগটা আমরা কাজে লাগাইতে পারব। নারীরা বহুলাংশে বঞ্চিত। আমাদের নারীরা অনেক দূরে এগিয়ে এসছে, তবুও
বঞ্চিত, অবহেলিত এবং অনেক ক্ষেত্রে নিপীড়িত। এবং নারীদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার, নারীদের বিকাশের। আমরা সমাজের অর্ধেকের বেশি নারী, আমরা যদি তাদের সর্বোচ্চ বিকাশের সুযোগ না দিই, তাদের অবদান রাখার যদি সুযোগ না দিই, তাহলে আমরা জাতি হিসাবে বেশি দূরে এগোতে পারবো না। তাদের প্রতি যে বঞ্চনা, বৈষম্য আছে, এগুলোর অবসান হওয়া দরকার, তাদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার। আর তাদের রাজনৈতিক ক্ষমতায়নের ব্যাপারে অর্থবহ রাজনৈতিক ক্ষমতায়ন, এখন যেভাবে আছে আমাদের নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অর্থবহ রাজনৈতিক ক্ষমতায়নের দিকে আমাদের নজর দিতে হবে, নারীদেরকে এর অংশ করতে হবে, আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের অংশ করতে হবে। হ্যাঁ, নির্বাচনটা তো শান্তিপূর্ণ হয়েছে, নির্বাচনে মানুষ ভোট দিয়েছে, যদিও ভোটার হার কিছুটা কম, তবুও আমার মনে হয় 60% মতো হয়েছে বোধ হয়, এখনো আমরা নিশ্চিত নই। চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাই, এবং আমাদের গণভোটও সম্ভবত পাশ হয়েছে, এবং গণভোটে যে সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে, মানুষ তাদের এগুলোর ব্যাপারে সম্মতি দিয়েছে। এগুলো মানুষ যেগুলোতে সম্মতি দিয়েছে সেগুলোর ব্যাপারে যে এগুলো বাস্তবায়নের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা দরকার। কারণ এই সংস্কারগুলো, যে গণভোটের যে বিষয়গুলো, সেগুলো হলো আমাদের সংবিধানে যে দুর্বলতা আছে, আমাদের সংবিধানে যে সকল সীমাবদ্ধতা আছে, যেগুলো ফলে একটা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হয়েছে, সেগুলো দূর করার পথ সুগম হবে। তাই আমার মনে হয় এটা বাস্তবায়নের ব্যাপারে সরকার, তো অবশ্য সরকারের একটা বাধ্যবাধকতা আছে, 180 দিনের মধ্যে এই কাজটা করতে হবে, 180 কর্মদিবসের মধ্যে। তো আশা করি সেটা সরকার যথাযথ করবে, এবং এগুলোই নয়, শুধু আরও যে সকল সংস্কার দরকার, অনেকগুলো আরও বিষয়ে সংস্কার দরকার, যেগুলোর ব্যাপারে তারা উদ্যোগী হবে, এবং যার ফলে আমাদের সংবিধানের ক্ষেত্রে যে সকল সীমাবদ্ধতা আছে, আইন কানুনে যে সকল দুর্বলতা আছে, সেগুলো দূরীভূত হবে, যাতে আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থাটা, নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার প্রথম পদক্ষেপ আমরা অতিক্রম করলাম। কিন্তু আমাদের যদি যে গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়, তাহলে আরও অনেক পরিবর্তন করা দরকার। গণতন্ত্রের অনেক ঘাটতি আছে, অনেক সমস্যা আছে, সুশাসনের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে, এগুলোর দিকে নজর দিতে হবে। আর আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা, যে শেখ হাসিনা তো অপ্রতিরোধ্য ছিল। অনেকে ধারণাই করে না যে শেখ হাসিনা যেতে পারে। শেখ হাসিনা আমৃত্যু প্রধানমন্ত্রী থাকবে, এবং তাদের শাসন চলতেই থাকবে। তো সেটার অবসান হয়েছে, কারণ অন্যায় করলে তার মাসুল দিতে হয়, এবং তারা চরম অন্যায় করেছে, এবং যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, যেন সেই পথে যেন আমরা না হাঁটি, এবং কোনোভাবে ক্ষমতার জন্য ব্যবহার না করি, এবং মানুষের কল্যাণের জন্য রাজনীতি হয়। আমাদের রাজনীতিটা হয়ে গিয়েছে দুর্ভাগ্যবশত অর্থকরী অর্জনের মোক্ষম উপায়। রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়েছে। তো রাজনীতিকে জনকল্যাণমূলক কার্যক্রমে পরিণত করতে হবে। তো এগুলো বড় বড় চ্যালেঞ্জ, এবং এগুলো আমাদের গণতান্ত্রিক মূল্যবোধে চরম অবক্ষয় ঘটেছে। তো এগুলোর থেকে আমাদের উত্তরণ করতে হবে। তো আমি আশা করি যে তারা যে ম্যান্ডেট পেয়েছে, তারা তো বিরাট ম্যান্ডেট পেয়েছে, এই ম্যান্ডেটটা কাজে লাগিয়ে সবাইকে সাথে নিয়ে অনেকগুলো জটিল সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য তারা এগিয়ে আসবে। স্যার, আমরা সব জায়গায় একটা আলোচনা দেখছি, যদিও টপিকের বাইরে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, তারা আসলে শুরু থেকেই স্বাধীনতা বিরোধী একটি দল হিসেবে পরিগণিত হয়ে আসছে। তাদের বড় বড় নেতারা ইতিমধ্যে যুদ্ধাপরাধীদের ফাঁসিও কার্যকর হয়েছে। তো সেই দেশে তারা আজকে ক্ষমতায়, এই বিষয়টা সমীকরণটা স্যার মানে কিভাবে দেখছেন? সারা পৃথিবীতে রিলিজিওসিটি বলে, ধর্মের প্রতি অনুরাগ সারা পৃথিবীতে বেড়েছে, আমাদের দেশেও বেড়েছে, এবং এটা আমাদের মনে রাখতে হবে। এবং তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তারা স্বাধীনতার বিরোধিতা করেছে, ওইসব সত্ত্বেও। কিন্তু তাদের কতগুলো ইতিবাচক দিক আছে, যেমন
যে তারা যেটা দাবি করেছে সততা, আহ, এবং তারা একটা দুর্নীতিমুক্ত একটা স্বচ্ছ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তো সেই সব ব্যাপারে তারা জনগণের সমর্থন পেয়েছে। আর তো এনসিপির বিষয়ে কি বলবেন? এনসিপি তো বিভক্ত হয়ে গিয়েছে এবং নতুন তরুণ দল হিসেবে বা তরুণ দল হিসেবে তারা বিভক্ত হয়ে গিয়েছে। তারা যে তাদের মধ্যে যে পরিপক্কতা প্রদর্শন করার, তারা সেটা প্রদর্শন করতে পারে নাই। আর তারা অনেক অন্যায়ের সাথে যুক্ত ছিল, কিন্তু তারা যতটুকু অন্যায় করেছে তার চেয়ে বেশি প্রচারিত হয়েছে এই অন্যায়গুলো। তো আমি আশা করি তারা এই অভিজ্ঞতা থেকে শিখবে, তারা পরিপক্কতা প্রদর্শন করবে, প্রজ্ঞা প্রদর্শন করবে, এবং একই সাথে যারা ক্ষমতায় আছে, যেটা আজকে সবচেয়ে বেশি প্রয়োজন, প্রজ্ঞা, সাহসিকতা এবং এবং মানুষের কল্যাণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা, তাহলেই তারা সফল হবে। এবং তারা সফল হলে বাংলাদেশ সফল হবে, আমরা সবাই ভালো থাকবো। মানে আপনি ভবিষ্যৎ কি দেখছেন, যে এটা প্রত্যাশা কি থাকছে? আমি তো মোটা দাগে তো প্রত্যাশা হইলো তো আমরা একটা সুন্দর ভবিষ্যৎ, একটা উজ্জ্বল ভবিষ্যৎ, একটা মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ, একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ করার একটা অপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে। তারা যে ম্যান্ডেট পেয়েছে, এই ম্যান্ডেটকে কাজে লাগিয়ে তারা প্রজ্ঞা, সাহসিকতা সাথে যদি অগ্রসর হয়, তাহলে আমার মনে হয় এটা অর্জন করা সম্ভবপর হবে।